অনেকগুলো আছে, ফাস্টন আছে, তারপরে স্ক্রিন রেকর্ডার আছে। তবে ফাস্টনটা হচ্ছে একটু লাইটলি, মানে পিসির উপর বেশি চাপ পড়ে না, হালকা পাতলা। এই যে আমি চালাচ্ছি না, তেমন একটা চাপ পড়বে না, এই জন্য হচ্ছে ফাস্টন ইউজ করে আর কি। আর আছে ওবিএস স্টুডিও আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, পিসি। হ্যাঁ, হ্যাঁ, পিসি হলো ওবিএস বেটার। হ্যাঁ, তো দেখেন, এখানে দেখেন কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট টিম মেম্বার্স, এগুলা। এখানে দেখেন ইনফর্মাল এবং ইনফর্মাল এবং ফর্মাল ফর্মস অফ কমিউনিকেশন, এটা দাগান। এটা হচ্ছে পেজ নাম্বার 12-তে। দেখেন পেজ নাম্বার 12-তে ফর্মাল এবং ইনফর্মাল ফর্ম অফ কমিউনিকেশনটা কি করব, বুঝবো। ঠিক আছে। আর টিউটিস এসব অনেক কিছু আছে, এটা নিয়ে তেমন একটা আলোচনা নাই। ডাইভার্সিটি নো, এটা নিয়ে কোনো আলোচনা নাই। ভিউজ অ্যান্ড অপিনিয়ন অফ টিম মেম্বার্স। আচ্ছা, ওয়ার্ক প্লেস স্টাফ রেগুলেশন, এটা তো দেখি তো কি আছে এটার মধ্যে। দরকার নেই, এগুলোর কোনো কিছু দরকার নেই। বাট এখানে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল ফর্ম অফ কমিউনিকেশন, এটা নিয়ে প্রশ্ন করে। ঠিক আছে। আচ্ছা, এইটা আর করলাম না, এটা নিয়ে যেহেতু তেমন একটা প্রশ্ন আসে না। এই যে এখানে আসি, এটা হলো আপনার 15 নাম্বার, পেজ 15। সবাই পেয়েছেন? দেখতে পাচ্ছি, আপনারা কোথায় আছেন? 15 নাম্বার পেজ। 15 নাম্বার মানে, হ্যাঁ, 15 নাম্বার পেজ। এখানে দেখেন বলতেছে যে কিছু অংশ বোল্ড এবং আন্ডারলাইন করে দেওয়া আছে না, কার্টিয়াস ম্যানার, ঠিক আছে। তাহলে ওয়ার্ক প্লেস ইন্টারাকশন, এটা ইম্পর্টেন্ট, 1.3 ইম্পর্টেন্ট। তাহলে 15-এর 1.3 পয়েন্টটা ইম্পর্টেন্ট। ওয়ার্ক প্লেস প্রসিডিউর অ্যান্ড ম্যাটার্সটা ইম্পর্টেন্ট, এই দুটা ইম্পর্টেন্ট। এইটার যে কার্টিয়াস ম্যানারের বিষয়গুলোতে কি কি জিনিস আসে, সেটা হচ্ছে নিচে আসে। এই যে দেখেন, একটু আগে আমি বলছিলাম না যে ইফেক্টিভ কার্টিয়াস ম্যানারের ভিতরে কি পড়বে, ওয়ার্ক প্লেসে কার্টিয়াস ম্যানারের ভিতরে কি কি পড়বে। কি বলছিলাম? ইফেক্টিভ কোশ্চেনিং, মানে আপনি আমাকে কোশ্চেন করলেন, আমি অ্যান্সার করলাম, দ্যাট ইজ একটা। আর হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, একটু আগে আলোচনা করছিলাম যে অ্যাক্টিভ লিসেনিং, অর্থাৎ আমি বলতেছি আপনি শুনতেছেন না, আবার আপনি বলতেছেন আমি শুনতেছি না, তাহলে অ্যাক্টিভ লিসেনিং হলো না। এবার ক্লায়েন্টের ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমার লোগো মোগো সবকিছু সাথে আমার ওয়েব পেজের অনেক কালার টালার ডিপেন্ড করবে। আমার ব্র্যান্ড যেটা, আমার লোগো, আড়ং-এর ব্র্যান্ড কি, আড়ং-এর লোগো। এবার আড়ং-এর লোগোর সাথে ইয়ে করে ওদের ওয়েব পেজে দেখবেন কিছু কালার টালার কম্বিনেশন করা আছে। এবার এইটা আপনার ক্লায়েন্টও আপনার কাছ থেকে চাচ্ছে, বাট পাচ্ছে না। তখন কি বলবে? যে আপনি শুনেন নাই, ঠিক মতো কাজ করতে পারেন না। আপনি ক্লায়েন্টের কথা না শুনে কাজ করলে বারবার রিভিউ করাতে হবে না একটা কাজ। সো এই জন্য বলা হয় যে কার্টিয়াস ম্যানারের ভিতরে এই 3টা পড়ে, এগুলো নিয়ে আপনার একটা কোশ্চেন হবে। কোশ্চেন কি হবে সেটা আপনারা দেখতে পাবেন পরে, বাট আপাতত এটা মনে রাখেন যে আমার 15 কার্টিয়াস ম্যানার এবং 15 পৃষ্ঠার 1.4টা হচ্ছে ইম্পর্টেন্ট। 1.3 এবং 1.4 এবং 2.4, এই কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এরপর বলছে ওয়ার্ক প্লেস প্রসিডিউর অ্যান্ড ম্যাটার্স। এই যে এগুলা হচ্ছে ওয়ার্ক প্লেস প্রসিডিউরস, সবগুলোই কিন্তু মনে রাখতে হবে যে ওয়ার্ক প্লেস প্রসিডিউর কোনটা নয়, এরকম আসে। আপনাকে 10টা মনে রাখতে হবে, এর বলবে কোনটা নয়। আপনি এটা যদি একটু রিডিংও পড়েন, আপনি মোটামুটি ধরতে পারবেন। ঠিক আছে। আর অ্যাপ্রোপ্রিয়েট সোর্স, এই 3টা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 16 পেজের। কার্টিয়াস ম্যানারটা ইম্পর্টেন্ট, ওয়ার্ক প্লেস প্রসিডিউরস অ্যান্ড ম্যাটার্স ইম্পর্টেন্ট, এবং অ্যাপ্রোপ্রিয়েট সোর্সটা ইম্পর্টেন্ট। মানে এখানে যেগুলো বোল্ড এবং আন্ডারলাইন করা আছে তার এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে
এই যে নিচে রেঞ্জ অফ ভ্যারিয়েবলস এর ভিতরে, বুঝতে পারছি? তাহলে এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা পড়বো। প্রশ্ন আমাদের পাবেন। প্রশ্ন কোথায় পাবেন? ওই যে একটা ওয়ার্কশিট ওয়ার্ক উইথ HTML দিছি কিনা, ওখানে দেখবেন এই প্রশ্নগুলার কিছু ভ্যারিয়েশন আছে, আমি দেখাবো পরে দেখাবো, আপাতত এটা ধরেন। আচ্ছা, এরপরে আসেন ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এটা হ্যাঁ, এটা হলো আপনার 18 নাম্বার পেজ। ধরেন এখান থেকে 3টা প্রশ্ন আসবে, 30টার মধ্যে 3টা প্রশ্ন এখান থেকে আসবে। তো জাস্ট এগুলা যদি পারেন তাহলে আপনি, আচ্ছা একইভাবে এখানে কি কি ইম্পর্টেন্ট, প্রথমত হচ্ছে 18 পেজে 2.1 ইম্পর্টেন্ট, তারপর 2.2 ইম্পর্টেন্ট, ওয়ে অফ কমিউনিকেশন 3.1 ইম্পর্টেন্ট, চ্যানেল অফ কমিউনিকেশন, আর কার্টিয়াস ম্যানার তো পড়েই আসছে নাকি, এই কয়েকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন রিলেভেন্ট ডকুমেন্ট। রিলেভেন্ট ডকুমেন্টের ভিতরে কি আছে আসি, এখানে আমি কি বলছি, হ্যাঁ 2.1 2.2 3.1 3.2 আর 3.3 একটু আগে পড়ে আসছে, সেটাও ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা দেখেন ডকুমেন্টস আপনি কি কি দিয়ে বুঝাবেন। প্রিপেয়ার ডকুমেন্টস ফর ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আচ্ছা কি কি ইম্পর্টেন্ট বলতেছে যে পার্সোনাল আইডেন্টিফিকেশন ডকুমেন্ট ইম্পর্টেন্ট, পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, এবং মানে আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্ট বললো যে এই ওয়েবসাইটের জন্য আপনাকে আমি 15,000 টাকা দিব, তাই না? বললো যে এই ওয়েবসাইটটা করার জন্য আপনাকে আমি 15,000 টাকা দিব। এরপরে সে 15,000 টাকা দিল, আপনি কাজ করলেন, তারপর যেটা হলো যে আপনি জিনিসটা দিয়ে দিলেন, এরপরে সে আপনাকে এবার রিভাইজ দিচ্ছে, রিভিশন দিচ্ছে। রিভিশন কি কি দিচ্ছে, যে বলতেছে যে এখানে আমার ছবিগুলো ঠিক হয় নাই, আমার ব্যানারটা ঠিক হয় নাই, হ্যাঁ, তাহলে আপনাকে আবার কাজ করতে হচ্ছে না, প্রফেশনাল বিহেভিয়ার হলো। আপনি তো কাজের জন্য 15,000 টাকা পাইছেন, কিন্তু প্রত্যেকটা রিভিশনের জন্য আপনার তো চার্জ আছে, সেই চার্জটাকে দিবে। এর জন্য যখন কোনো কাজ বা কোনোটা দায়িত্ব নেওয়া হয় একটা ওয়েবসাইট তৈরি করার বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করার, তখন কিছু ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এবং টাস্ক প্রপোজাল, হুম 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 হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ধরেন যে যে কাজ পায় না বা একজন জুনিয়র ডেভেলপার, সেটা তো কিছু জানে না, সে কি করে, আচ্ছা ভাই তুই দিছস কাজ তো করে দিবি কত কমের মধ্যে, সে তো চাইবে যে আপনাকে কমের মধ্যে ইয়ে করতে, কিন্তু সেখানে একটা প্রপোজাল থাকতে হয় যে আমি এই কাজটা করব, আমি এত টাকা নেব, এরপর প্রত্যেকটা এই কাজের সাথে 3টা রিভিশন ফ্রি থাকবে, 3টা রিভিশন। কারণ কোনো একটা কাজে সবকিছুই যে ক্লায়েন্টের মানে ভালো লাগবে বা করবে সেটা হবে না, আপনার সে রিভিশন দেবে। দেখবেন আপনারা যদি, আমি যদি পারি মানে একদম ক্লাসের লাস্টের দিকে আমি একটা জিনিস দেখাবো, যে freelancer.com বা যে ওডেক্স মোডেক্স আগে যেগুলো ছিল আর কি, ওখানে দেখবেন একজন ওয়েব ডেভেলপার কি লিখে, হ্যাঁ ওয়েব ডেভেলপার তার শিটে কি লিখে, দেখবেন যে লিখে যে আমি এই কাজটা 3 আওয়ার্সের ভিতরে করে দিব এবং আপনার জন্য $3 করে নিব, এবং তার সাথে আমি 5বার রিভিশন অ্যালাউ করব, কাজটা করব, করার পরে আমি $3 বা $4 করে নেব, নেওয়ার পরে ওই $4 ভিতরেই 3বার রিভিশন আপনি দেওয়াইতে পারবেন ওয়েবসাইটে। এরপরে বাকি যে রিভিশন গুলো হবে, সেই রিভিশন আপনার কাজ, আপনি রিভিশন করতে সবচেয়ে বেশি সময় লাগবে, কম সময় লাগবে, বাকি প্রত্যেকটা রিভিশনের জন্য এত ডলার করে নেব, এই ধরনের কাজ থাকে। তো এটা যে শুধুমাত্র আপনার, এটা তো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে, কিন্তু নর্মালি যদি আপনি কোনো কাজ করেন তখন এই প্রপোজাল গুলো দিতে হয়, যে এইভাবে এইভাবে প্রপোজালটা হবে। এরপর ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, যে আচ্ছা কাজ করে দিলেন, এরপরে হে বেগে গেল ওই লোক, তাহলে হলো,
আপনি কাজও করলেন, কাজ দিয়েও দিলেন, এবার আপনার পেমেন্ট দেওয়ার কথা, পেমেন্টের সময় গায়েব গায়েব হয়ে যায় না? তো সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টও তৈরি করতে হয়, যে 50% টাকা এগ্রিমেন্ট হবে, যে 50% টাকা আমি কাজ করার পরে আপনি 50% টাকা দিবেন, অর্ধেক কাজ করার পরে সেটা দেখবেন, দেখে 50% টাকা দিবেন, তারপরে বাকি কাজ করার পথে পুরোটা পেমেন্ট শেষ করবেন। এই ধরনের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টও তৈরি করতে হয়। যারা বিজনেস করে, আপনারা তো একদম জুনিয়র, এই জন্য হয়তো এতগুলো বুঝতেছেন না, বাট এগুলো থাকে। এরপর পোর্টফোলিও থাকবে, আর পার্সোনাল আইডেন্টিফিকেশন ডকুমেন্টও থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ভ্যালিডেট সোর্সেস, কি কি সোর্সের মাধ্যমে জিনিসটা ভ্যালিডেট করবে সেটা দেওয়া আছে। ওয়ে অফ কমিউনিকেশন কি কি, একটা প্রশ্ন আসে, ওয়ে অফ কমিউনিকেশন কি কি? আপনারা বললেন ওয়ে অফ কমিউনিকেশন মানে হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অনেকে লিখে না। প্রথমে হচ্ছে ভার্বাল, মানে কথা বললেন, আরেকটা হচ্ছে রিটেন, আরেকটা হচ্ছে অনলাইন কমিউনিকেশন। এই তিন ভাবে আপনি ওয়ে অফ কমিউনিকেশন, খুবই ইম্পর্টেন্ট। এরপর বলতেছে চ্যানেল অফ কমিউনিকেশন কি কি। আগে স্কাইপই ছিল, এখন তো স্কাইপ। ভার্বাল মানে আপনি এই যে কথা বললেন, এবার কি হয়, আপনার সৌদি আরবের ক্লায়েন্ট আপনার সাথে কথা বলতেছে, পারলেন তার সাথে কমিউনিকেট করতে, ইংলিশও বোঝে না, তখন যারা হয় কি করতে হয়, তখন কি করতে হয়, সে সৌদি ভাষায় কথা বলতেছে, সেটাকে ট্রান্সলেট করবে ইংলিশে, আবার আপনার বাংলায় বলতেছেন বা ইংলিশে বলতেছেন, সেটা ট্রান্সলেট হয়ে আসবে সৌদি আরবের ভাষায়। এরকম কিছু টুল আছে, এআই টুল আছে, যারা হ্যাঁ হ্যাঁ করে দেয়। আমি টুল কি জানি না, তবে এটা জানি যে ওয়ে আছে কমিউনিকেট করার। আর ওভারঅল তো ইংলিশে করবেন, ওভারঅল ইংলিশে করবেন, কিন্তু যেমন ধরেন ইউরোপিয়ানরা, ওরা জীবনে ইংলিশে কথা বলতে চায় না, ওরা ওদের ভাষা ল্যাঙ্গুয়েজে কথা বলে। সেক্ষেত্রে আইদার আপনাকে ট্রান্সলেটর ইউজ করতে হবে, মানে ফিজিক্যাল ট্রান্সলেটর যারা পারে সেটা ইউজ করতে হবে, অথবা এআই এর হেল্প নিতে হবে। হ্যাঁ বলেন। ফেসবুক বিভিন্ন পেজ আছে, বাট ট্রাস্টেড না, ট্রাস্টেড না এই কারণে বলতেছি, কারণ আমি প্রচুর দেখি যে লারাবেল ডেভেলপার লাগবে, হ্যাঁ ওয়েব ডেভেলপার লাগবে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে, বাট অনেকে ইন্টারেস্টেড থাকে। হ্যাঁ, বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ওখানে আপনি, ওরা কাজ পোস্ট করে। হ্যাঁ, হুম 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 হুম, না না, টেমপ্লেট, টেমপ্লেট নাই, বাট আপনার কাজ, যেমন ওর এই জিনিসটা এরকম ভাবে হয়, আপনি একটা কাজ করবেন, আপনি একটা কাজ আপনি নিচ্ছেন, বা কারো একটা কাজ করে দিতে হবে, সে পোস্ট করে, এবার অনেকে লেখে আই এম ইন্টারেস্টেড, তখন এত টাকা আমি করে দিব, এরকম কিছু হতে পারে। আর তাছাড়া মার্কেট প্লেস তো আছে, মানে ও যেটা বলতে চাচ্ছে যে ধরেন ওরেক্স মোডেক্স বা freelancing.com ছাড়া কি বাংলাদেশি সেরকম কিছু আছে কিনা, বাংলাদেশে এরকম কিছু যদি থাকেও, এগুলাকে ট্রাস্ট করা খুবই ডিফিকাল্ট। একমাত্র ওয়ে হচ্ছে ভাই ব্রাদার, ভাই ব্রাদারের মাধ্যমে, না না না, ওই যে ওইভাবে ধরেন না, ভাই ব্রাদারের মাধ্যমে কি, ভাই একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করে, হুম, হ্যাঁ, কালকে রাত সন্ধ্যার সময় আমার একটা এক্স স্টুডেন্টের সাথে দেখা হয়েছিল, মাহমুদুর, না ওর নাম যদি নামটা ভুলে গেছি। ও হচ্ছে মানে দুষ্টের দুষ্ট একটা ইয়ে ছিল, স্টুডেন্ট ছিল আমাদের, ওয়েব ডিজাইন শিখছে। তো এখন আমি বলবো, এরপরে হচ্ছে আপনার ইসলামিক ব্যাংকের আন্ডারে একটা আইসিএসবির একটা ট্রেনিং আছে, জানেন কিনা? হ্যাঁ, একটা খুব কঠিন টাইপের একটা ট্রেনিং আছে, 8 মাসের একটা ট্রেনিং আছে। হ্যাঁ, ওটা ভালো, ওটা খুব ভালো। ওয়েব না, ওরা বিভিন্ন টপিকের উপর, ইসলামিক ব্যাংকের ফাউন্ডেশন একটা ট্রেনিং আছে। হ্যাঁ, অনার্স কমপ্লিটের পরে পাবেন। তো ও আমাদের কাছ থেকে ওয়েব ডিজাইন শিখে, এরপরে ওখানে গিয়ে শিখছে হচ্ছে ডাটাবেজ ইঞ্জিনিয়ারিং। ও আগে এটা সম্পর্কে জানতো না, ওই যে ক্লাস করতে আসছিল, তখন অন্যান্য স্টুডেন্টরা ওকে ওইটার কথা বলছে, তো অ্যাপ্লাই করছে, পেয়েছে। ওটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার যে, সবাই জানে, ওরা জানে, আমি জানি না। তো এরপরে ওখানে করছে, এখন সে একটা উত্তরার একটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানিতে, ইউনিসফট নামে সফটওয়্যার কোম্পানিতে ডেভেলপার হিসেবে চাকরি করতেছে।
ও কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, সিএসসি ব্যাকগ্রাউন্ডে ছিল না, কিন্তু দেখেন মুভ হয়ে গেছে। একটু আগে আমি আমার একটা স্টুডেন্টের সাথে কথা বললাম না, মাহমুদুল হাসান, সেও সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, ঠিক আছে, কিন্তু সে কিন্তু ভালো কাজ করতেছে। আরেকটা বিষয় আছে, আপনার ভাই বাজার আছে, আরেকটা হচ্ছে আপনার ট্রেনাররা দেখা যায় যে বিভিন্ন জায়গায় সুযোগ থাকলে তারা রেকমেন্ড করে যে আশা আমার এই স্টুডেন্টটাকে নেন, আমার এই স্টুডেন্টটাকে নেন, ও ভালো করবে। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য অলসো একটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে এই জন্যই বলি যে কোর্সে শুধু টাকা খাওয়া, টাকা পাওয়া, সার্টিফিকেট না, দ্যাট ইজ দ্য কমিউনিকেশন বিল্ড হয়। হ্যাঁ, যেমন ও জানে, ওর কাছ থেকে আপনি জানলেন, আমার কাছ থেকে শুনলেন, এভাবে কমিউনিকেশন বিল্ড হয়, মানে নেটওয়ার্কটা বাড়ে। তো যেটা বলতে চাচ্ছিলাম, সে ডাটাবেস, এখন আমি বললাম যে তাহলে তো ভালোই করতেছেন, ভালো করতেছেন, তো তাকে আমি বললাম যে আপনার যদি কখনো আপনার কোম্পানিতে লোক নেয় আমাদেরকে জানাবেন, তাহলে বা আপনাদের যে ফেসবুক, ওদের যে ফেসবুক স্টুডেন্ট গ্রুপ আছে সেখানে পোস্ট দিবেন। ও বলছে আচ্ছা ঠিক আছে ম্যাম, আমরা জানার পরে। তাহলে ভাই বাদার, তাহলে ও যদি একটা কাজ পায়, সেটা যদি ওর করার সময় নাই, ও 9টা 5টা জব করে, কিন্তু আপনি বেকার বসে আছেন, আপনি করে দিলেন, আপনাকে কিছু পেমেন্ট দিয়ে দিল, দ্যাট ইজ দ্য একটা ওয়ে কাজ পাওয়ার, ঠিক আছে। সো দেখেন, তো চ্যানেল, ওয়ে অফ কমিউনিকেশন আর চ্যানেল অফ কমিউনিকেশন, চ্যানেল অফ, এগুলো মুখস্থ, ঢাকা মুখস্থ করবেন। ওয়ে অফ কমিউনিকেশন কি কি? ভার্বাল, রিটেন, অনলাইন। আর চ্যানেল অফ কমিউনিকেশন কি কি? জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম। মাইক্রোসফট টিম মানে তো বুঝেন, গুগল মিটেরই আরেকটা ভার্সন। হ্যাঁ, আর স্কাইপিতে আগে অনেক হতো, এখন মনে হয় সব হোয়াটসঅ্যাপেই ছাইড়া ফেলে, ঠিক আছে। ওকে, আর কার্টিসিয়াস ম্যানারের কথা তো বললামই। আচ্ছা, এরপর দেখেন সেক্টর স্পেসিফিক, তাতে আমরা আসবো, সেক্টর স্পেসিফিক কমিউনিকেশনে আমরা আসবো। আমরা একটা ব্রেক নেই 10-15 মিনিটে, তারপর 11:30টার সময় নেই। হ্যাঁ, তারপরে আমরা সেক্টর স্পেসিফিক কমিউনিকেশন মানে এটা নিয়ে কাজ করব, এবং আমরা আরো কিছু আগাবো। আমরা সেক্টর, আমি আজকে যে এগুলো আলোচনা করতেছি এগুলো নিয়ে কিন্তু নেক্সট দিন আলোচনা করব না, প্রশ্ন দিয়ে দিব, আপনাদেরকে বলবো যে এবার অ্যান্সার করেন। বুঝতে পারছেন? এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি আগেই বলছি, আমরা প্রতিদিন HTML CSS নিয়ে আলোচনা করতে করতে এগুলা যেন ভুলে না যায়, এগুলা কিন্তু আপনাদেরকে পড়তে হবে। এগুলা কেন, এগুলা নিয়ে প্রশ্ন ডেমোতে খুব কম, এজন্য আপনারা এগুলো পড়েনও না, ভুলেও যান, ঠিক আছে। সো এগুলা নিয়ে জাস্ট আমি একটু দেখা দিয়ে গেলাম। এরপরে আমরা প্রতিদিন তো এগুলা নিয়ে কাজ করতে আসি, আজকেও করবো, প্রতিদিনই করতেছি, এটা তো করতেই আছে কমন, ঠিক আছে। তো আমি যেখানে যেখানে দাগিয়েছি প্লিজ নোট ডাউন করছেন আপনারা, জানি। 15 না? বলেন। হ্যাঁ 15, দাঁড়ান আমি কত পৃষ্ঠায় আছি, 18, 15। হ্যাঁ বলেন কি সমস্যা। ইন্টারপ্রেট ওয়ার্কপ্লেস ডকুমেন্ট মানে, ওয়ার্ক প্লেসে কি কি ডকুমেন্ট থাকে। ওয়ার্ক প্লেসে ডকুমেন্ট থাকে, প্রথমে কি বলতেছে, আপনার, আমি এই যে, এটা তো কি, ক্যারি আউট কমন ইন্টারাকশন ইন ইংলিশ, মানে ওয়ার্কপ্লেস ডকুমেন্টে আপনার ধরেন, এই যে আপনারা যে কাজ করতেছেন, আপনাদের ফর্ম ফিল আপ করাচ্ছে না, একটা প্রসেস আছে না। হ্যাঁ, র্যান্ডমলি কি আপনাদেরকে এসে বলতেছে যে একটা সাদা কাগজ দিয়ে দিলাম, তোমরা তোমাদের ইনফরমেশন লিখে দাও। তখন কি করলেন, একজনে লিখবেন আমার নাম, আমার মোবাইল নাম্বার, গার্লফ্রেন্ডের মোবাইল নাম্বার, মা বাবার ইনফরমেশন, একজন লিখলেন। আবার আরেকজন কি করলেন, না আমি আমার সেন্সিটিভ ইনফরমেশন সবাই শেয়ার করবো না, আমার নাম, আমার ইমেল, আমার অ্যাড্রেস, আমার বাবার নাম, মায়ের নাম। এক একজন এক একভাবে লিখলেন না, ওদের যেটা দরকার সেটা কি পাইলো? পেলো না। তো তখন কি করে, সবাইকে একটা জেনারেল একটা ফর্ম ধরে দেয়, ফর্মের স্পেসিফিক জায়গা ধরে দেয়, যে এখানে তোমার বাবার নাম লিখো, এখানে তোমার মার নাম লিখো, তাই না? মানে অর্গানাইজ হইতে নেয়, নেয় না? আবার কি বলে, আপনাদের একটা সিভি দিতে হবে, একটা ছবি দিতে হবে,
তারপরে এই যে আমি আসতেছি, আমার ট্র্যাকিং কিভাবে করে, যে আজকে আমি আসলাম, 2 দিন পরে আমি আর আসলাম না, আবার 2 দিন পরে একদিন আসলাম, ঠিক আছে? এই যে ডকুমেন্ট, উইদাউট ডকুমেন্ট ছাড়া কি পসিবল? হুম। এরপরে ধরেন আমার এখানে এগুলো তো বাদ দিলাম হচ্ছে আপনাদের রিলেটেড বা আমার রিলেটেড, ট্রেনিং রিলেটেড। তারপর ধরেন আপনাদেরকে সিএস দিল, সিবিএলএম দিল, দিল না? তাহলে সেগুলো তো ওয়ার্কপ্লেস ডকুমেন্ট। এরপরে কয়টা পিসি আছে, ওদের একটা ট্র্যাকিং আছে না? কোন পিসিটাতে নেট নাই, কোন পিসিটাতে নেট অলরেডি আছে, আবার দিতে হবে, এগুলোর তো নিশ্চয়ই ডকুমেন্টেশন আছে। ওয়ার্কপ্লেস ডকুমেন্টেশন মানে হচ্ছে আপনার একটা আইটি কোম্পানির বা যে কোনো কোম্পানির কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। এখন আপনার ডকুমেন্ট ও নিয়ে বাইরে ফেলে দিল, তাহলে কি কনফিডেন্সিয়ালিটি থাকলো? না। এবার একটা আইটি কোম্পানির ক্ষেত্রে আপনি চিন্তা করেন, আইটি কোম্পানিতে একটা বিজনেস, আইটি কোম্পানি কি একটা বাংলাদেশে? এবার সরকার বলতেছে যে আমি আমার মেট্রো রেলের জন্য একটা সফটওয়্যার বিল্ড করব, মেট্রো রেলের এমপ্লয়ীদের জন্য আমি একটা সফটওয়্যার বিল্ড করব। হুম। আপনার যে কয়টা আইটি কোম্পানি আছে সবাই টেন্ডার জমা দেন, কে কত কম টাকায় এটা উঠে দিতে পারবেন। এবার আপনি সেই দায়িত্বে আছেন, আপনি ওয়েব ডেভেলপার না, বাট ওয়েব ডেভেলপমেন্ট সাইটের ম্যানেজার আপনি। তো আপনি একটা ডকুমেন্ট তৈরি করলেন, ওই ওই কোম্পানির কত ভ্যালু আছে, ওই কোম্পানির কত এমপ্লয়ি আছে, ওই কোম্পানি এই এই কাজটা করতে কত টাকা নেবে, ধরেন 1 কোটি টাকা নেবে বা 2 কোটি টাকায় এই কাজটা করে দিবে সরকারের প্রজেক্টটা। আরেকটা কোম্পানি এসে বললো, সিনিয়র সোসাইটি এসে বললো না আমি এটা 50,000 টাকা করে দিব। কেন বললো 50,000 টাকা করে দিল? ও একটা এস্টাবলিশ কোম্পানি, আপনি একটা স্টার্ট আপ, আপনাকে এইটা তৈরি করতে হবে, এই পুরো ওয়েবসাইটটা আপনাকে ডেভেলপার দিয়ে তৈরি করতে হবে। আর সিনিসিটাইজ কি, ওরা অলরেডি তৈরি করে রাখছে 4-5টা এরকম, খালি বেচতেছে। আমরা যে সফটওয়্যার গুলো তৈরি করি, পিএসপি দিয়ে হোক, পাইথন দিয়ে হোক, ASP.NET দিয়ে হোক, এগুলা এই যে বড় বড় কোম্পানি যে নাম শুনেন, ওরা শুধু একটা তৈরি করছে কোন এক জীবনে, এবার এটাই খালি বারবার বেচতেছে। তো তখন মেট্রো রেল কি করবে? না, যে যে 1 কোটি বলতেছে তাকে কি দেবে? না, বলবে যে 50 লাখ টাকা যে করতেছে তাকে দেবে। একে তার কোম্পানি ভ্যালু ভালো, তার রিকগনিশন ভালো, সে আরো কয়েকটা সাবমিট দিছে গভর্নমেন্ট প্রজেক্টে, এরকম তার সফটওয়্যার দিছে, সফটওয়্যার ভালো মতো রান করছে। হ্যাঁ। এবার তো মানে ডকুমেন্টেশন সাবমিট করতে হবে না? এবার আপনি প্রথমে ছিলেন সিনিয়র সোসাইটিতে, আপনাকে বেতন দিত 60,000 টাকা মাসে। এবার ওই স্টার্ট আপ কোম্পানি বললো যে না, এরে আমি নিয়ে আসবো, ও এই ডকুমেন্টটাই তৈরি করে দিবে, আমি ওকে নিয়ে আসবো, ওকে আমি 1 লাখ টাকা স্যালারি দিব মাসে। চলে গেলেন না? সাথে সাথে কি করলেন? ওদের সব ডকুমেন্ট যা আছে সব ওর কাছে শেয়ার করে দিলেন। তাহলে ওয়ার্ক প্লেসের ইথিক্যাল প্র্যাকটিস কি হলো? হলো না। তাহলে বুঝতে পারছেন? সো ডকুমেন্ট অনেক রকমের হতে পারে। ওয়ার্ক প্লেসের ডকুমেন্ট বলতে এটা হচ্ছে যে ওভারঅল আপনার একটা আইটি কোম্পানি চালাইতে যা যা ডকুমেন্টস লাগে সেইগুলো। এরকম ট্রেনিং ইনস্টিটিউটের ক্ষেত্রে ডকুমেন্টস যা হবে, আপনার পার্সোনাল যা ডকুমেন্ট হবে, একটা বড় কোম্পানির ক্ষেত্রে ডকুমেন্টস আলাদা হবে। তো ওয়ার্ক প্লেস কোথাটা জানিয়েছিলাম, কেন জানি এই কথাটা বলতেছিলাম, interpret workplace documents, দেখেন workplace documents are interpreted as per a standard. Assistant is taken to add compensation when peers and supervisors, ঠিক আছে? ভিজুয়াল ইনফরমেশন, সিম্বলস, সিগনেচার্স আর আন্ডারস্টুড। কেন বলতেছে? এবং ট্রান্সফার অফ মানে সিম্বলস অ্যান্ড সাইন, মানে বিষয়টা হচ্ছে যে আপনি যে ওই যে প্রেজেন্টেশন দিতে যাবেন, আপনি গিয়ে বলবেন যে আমার 1 কোটি টাকা লাগবে, আর ও বলবে যে আমার 50,000 টাকা, 50 লাখ টাকা লাগবে, তখন কি আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে? সেটাও একটা ডকুমেন্টস এর মধ্যে পড়ে। এই বিষয়গুলো বলতেছে আর কি, যে যে একটা ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারাকশন ইন ইংলিশ, মানে ইংলিশ বলতে বোঝাচ্ছে যে এই সবকিছু, এটা যে শুধু একজন মানে
বাংলাদেশি বাংলাদেশের মাস মানে আমি যেটা বলতেছিলাম মেট্রো রেলের ওরা ইংলিশও বোঝে বাংলাও বোঝে, বাট আপনার যদি কমিউনিকেশন করতে হয়, কমিউনিকেশন তো সফটওয়্যার কোম্পানিগুলো বিভিন্ন দেশের সাথে করে। বাংলাদেশে যতগুলো সফটওয়্যার কোম্পানি আছে বেশিরভাগ আউটসোর্স কাজ করে। ধরেন কানাডিয়ান একটা কোম্পানির সাথে আউটসোর্সে কাজ করে, তখন কি কমিউনিকেশন উইথ ইংলিশ ছাড়া তো উপায় নেই, বাংলায় তো লিখতে পারবে না। হ্যাঁ, তখন বলতেছে যে এই যে কাজগুলো করবেন, এই যে ডকুমেন্ট গুলো আপনি তৈরি করবেন, এটার সাথে আপনার সুপারভাইজার বা পেয়ারের হেল্প নিতে হবে। ঠিক আছে, তারপরে ভিজুয়াল ইনফরমেশন থাকতে হবে যাতে সবাই খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে কি হচ্ছে কেন হচ্ছে। আপনি অনেক কথা বললেন কিন্তু ডকুমেন্টেশনে ভিজুয়ালাইজেশন নাই, লাভ নেই। প্রেজেন্টেশন ইজ খুব টু মাচ ইম্পর্টেন্ট। মার্কেটিং এ প্রেজেন্টেশন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই হয়তো জানেন, মানে যারা মার্কেটিং এ আছেন। হ্যাঁ, যেটা আপনি মার্কেটিং করে নিয়ে আসতে পারবেন সেটা আপনি আপনি কাজ পারেন, আপনার ভালো ভালো সফটওয়্যার ডেভেলপার আছে, যে কোনো কাজ দিলে উঠে দিতে পারবে, কিন্তু মার্কেটিং নাই। এই যে আপনারা এখানে আসছেন উইদাউট মার্কেটিং আসছেন, হুম, দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এ যত স্টুডেন্ট আসছে আর আপনারা এখানে যত স্টুডেন্ট আছেন তার মধ্যে পার্থক্য আছে। কেন পার্থক্য আছে? মার্কেটিংটা ঠিক মতো হচ্ছে না। এটাই যে ওয়েব ডিজাইনের মার্কেটিং, আপনি ধরেন আসছেন, আয়সা আপনি চাইছিলেন ডিজিটাল মার্কেটিং করতে, আপনি ওয়েবে চলে আসছেন, হতেই পারে। এখন এখনো একটা মার্কেটিং আছে, বলেন তো কি? এই যে আপনি আসলেন, এই যে আপনাকে ধরে রাখা, এটা কিন্তু আমার কাজ। মানে আপনি যাতে একদিন ক্লাস না করে পরের দিন কলেজের জায়গা, আর ভালো লাগতেছে না, এটা কিন্তু আমি আমি কিন্তু প্রতিদিন আমার স্টুডেন্টদের সামনে নিজেকে বেচি। এটা কি জানেন? আমি এটা চিন্তা করি, ধরেন আজকে যদি আমাকে জিজ্ঞাসা করেন ম্যাম আপনার এনার্জি লেভেল আজকে কোন পর্যায়ে আছে, আমি বলবো যে মানে ধরেন এটা যদি আমার এনার্জি লেভেল হয়, হ্যাঁ আমি ঠিক এই জায়গায় আছি আজকে, মানে এই মুহূর্তে আর কি। হ্যাঁ, আমার খুব প্রেসার গেছে 2 দিন, মানে এই যে শুক্র শনি, শুক্রবার না শুক্রবার, শুক্রবার ঢাকার বাইরে গেছি, শনিবার পর্যন্ত ঢাকার বাইরে ছিলাম, শনিবার রাতে ফিরছি, ফিরেই কালকে রবিবার অ্যাসেসমেন্ট নিছি, নিয়ে তারপরে যে অনেকগুলো ডকুমেন্টস আজকে সাবমিট করতে হবে সেগুলো প্রিন্ট ফিন্ট করে রাতে ঘুমাইছি, ঘুমের থেকে উঠে জাস্ট সকালবেলা চলে আসছি। তাহলে আমার এনার্জি লেভেল আজকে এই পর্যায়ে আছে। কিন্তু আমার কথা শুনলে আপনাদের মনে হবে যে আমি এনার্জি লেভেলের এই পর্যন্ত আছি, মানে আজকে পুরোটা টাইম আমি নিজেকে বেচতেছি। আপনার মতো যদি স্টুডেন্ট হইতাম আজকে এসে দেখবেন যে পিছনে, মানে আমি আজকে যে অবস্থায় আছি দেখা যাচ্ছে পিছনে আমি এসে ঘুমিয়েই পড়ছি, বুঝতে পারছেন? কিন্তু এই যে প্রতিদিন কিন্তু আমি আমাকে নিজেকে বেচি আপনাদের সামনে, মানে আমার জ্ঞান বেচি, জ্ঞান যে আমি যেটা জানি সেটা আপনাদের কাছে বেচি। এবার সার্টিফিকেট, আপনি আপনার সার্টিফিকেট কিভাবে বেচবেন, এটা অনলি ডিপেন্ডস অন ইউ। মানুষ বলে না যে ম্যাম সার্টিফিকেট দিয়ে কি করবো? আপনাকে প্রতি মুহূর্তে যে যত বেশি নিজেকে বেচতে পারে এই দুনিয়াতে, এই জন্য ডিজিটাল মার্কেটিং খুব ইম্পর্টেন্ট একটা টপিক এখন। কেন? যে কোম্পানি নিজেকে যতটুকু বেচতে পারে তার ক্লায়েন্ট তত বেশি, আর যে বেচতে পারে না তার দেখবেন ক্লায়েন্ট নেই, বসে আছে। বুঝতে পারছেন? চোখে। আর এরপরে ক্লায়েন্ট ধরে রাখা, এটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। একটা ক্লায়েন্টে আপনার মার্কেটিং টিম পাঠাইছে আপনার কাছে, এবার আপনি তারা যাচ্ছে তাই সাপোর্ট দিচ্ছেন, তখন কিন্তু ক্লায়েন্ট চলে যায়। বিশেষ করে ওয়েবের ক্ষেত্রে কিন্তু একই ক্লায়েন্টের থেকে কাজ নেওয়াটা খুব বেশি বেশি হয়। হ্যাঁ, ওয়েব এবং গ্রাফিক্স এই দুটাতে হয়, সবগুলোতে আসলে মার্কেটের সব জায়গায় এটা কম বেশি ইম্পর্টেন্ট। যেমন আড়ং এর অনেক অনেক কাপড়ের দোকান দেখবেন কেউ নাই, ঠাটা পড়া। হুম, আবার দেখবেন যে একই মার্কেটে আড়ং, ঠিক আছে, বসুন্ধরা সিটিতে গেলে আপনি জিনিসটা দেখতে পাবেন যে কিছু কিছু মার্কেটে কোনো লোকই নাই, ঠাটা পড়ে বসে আছে। যেমন বসুন্ধরা সিটির সবচেয়ে বড় হচ্ছে আপনারা মোস্তফা মার্ট তো চিনেন, চিনছেন না? নিচতলা ছিল, বিরাট শো ছিল, এখন মোস্তফা মার্ট একটা চিপার ভিতরে চলে গেছে। আর আরো একতলা থেকে শুরু করে 8 তলা পর্যন্ত
হয়েছে। হ্যাঁ, কেন হয়েছে? কারণ আরো যে মানুষ আসে, প্রথমে তো আনছে মানুষকে বিভিন্ন ইয়ে দিয়ে। এবার এই ক্লায়েন্ট যাতে সরে না যায়, এজন্য ওদের কোয়ালিটি কিন্তু ঠিক রাখছে। আর মুস্তফা মার্ট হচ্ছে কি করছে, প্রথমে ভালো ছিল, এরপরে যত মানে যত কসমেটিক আছে ওখানে সব 2 নাম্বারই কসমেটিক। মানুষ কি টাকা দিয়ে কি কসমেটিক্স কিনে ধরা খাবে নাকি? তো মানে ব্র্যান্ড ভ্যালুটা রাখতে পারে না, বুঝতে পারছেন? যেমন এটা অফ টপিক, তারপরে বলি। যেমন ধরেন আমরা একটা সিঙ্গাপুরে ট্রেনিং করতে গেছিলাম। বাংলাদেশে ট্রেনিং মানে বাংলাদেশ থেকে যদি কেউ ট্রেনিং যায় বিদেশে, বিদেশে ট্রেনিং করতে যায়, তারা কি হ্যাঁ সারেন স্যার অপারেট এই এসে কিছু আপনার পান কিছু ফিলিংস। হুম হুম। তাহলে পেরিফেরাস, কম্পিউটারের পেরিফেরাস কি কি দেখে আসি। এটা ইন জেনারেল দেখে মনে হচ্ছে, আর এগুলো তো আমরা সাদাই দেখি। অনেকে কম্পিউটারের পেরিফেরাস বলতে পারে না। যেমন ধরেন ফোনটা ধরতে হবে। হ্যাঁ স্যার, কোথায় দেখেন, এই যে কম্পিউটার পেরিফেরাস, কম্পিউটার পেরিফেরাস শুধু পেরিফেরাস না, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখেন। কম্পিউটার পেরিফেরালস হচ্ছে মনিটর, কিবোর্ড, মাউস, মডেম, স্ক্যানার। এর মধ্যে আপনারা কি জানেন মনিটর পিসি গুলাতে মনিটরের সাথে কার কানেকশন থাকে? এই বিষয়টা কি ক্লিয়ার আছেন কিনা? হ্যাঁ, ক্লিয়ার না? হ্যাঁ, সিপিইউ, সিপিইউ, দ্যাট ইজ গুড। আমার এখানে একটা ইয়ে আছে, আমি একটু ছবি দেখাই, বেসিক আর কি, বেসিক খুব। শিওর পাবো না। ছোট হলে হয়, স্লো হলে। কেমনটা লাগে ধুর। ওই একই কথা,
ব্যাচ 8 ব্যাচ 7 এর কি অবস্থা? স্পিকার আর মানে মাইক্রোফোন এটার ভিতরে ইনবিল্ট আছে, এর ভিতরে ইনবিল্ট আছে, কিন্তু আপনি যখন পিসি ইউজ করবেন তখন কিন্তু এক্সটার্নালি এগুলো লাগিয়ে নিতে হয়। ল্যাপটপে এই জিনিসগুলো ইনবিল্ট আছে। এই যে দেখেন আমি এখানে যদি ক্লিক, একদম নিচে দেখতে পাচ্ছেন, নিচে দেখেন মাইক্রোফোন, হ্যাঁ দেখতে পাচ্ছি, আবার স্পিকারও কিন্তু আছে, এই যে সাইন দিয়ে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো কিন্তু আমি যদি এটা একটা ডেস্কটপে হতো তখন দেখতেন যে আমি কানে একটা মানে মুখের সামনে একটা হেডফোন রাখতেছি বা মাইক্রোফোন রাখতেছি যাতে করে শোনা যায়। আচ্ছা, তারপরে কিবোর্ড তো বুঝতে পারছি, কিবোর্ড নিয়ে কিবোর্ডের একদম স্পেসিফিক কথাবার্তা কিন্তু কিবোর্ড নিয়ে হয়েছে, কি মনে আছে? যারা ওদিন ক্লাসে ছিলেন তারা কিবোর্ড নিয়ে একদম স্পেসিফিক কথাবার্তা আমরা সেদিন বলছি সেকেন্ড ক্লাসে। কিবোর্ডের লেআউট, হ্যাঁ কিবোর্ডের একটা ভালো একটা লেআউট আছে, আসছি যখন বলেই যাই, নাহলে আবার বলবেন যে আমাদেরকে শিখায় না। এই যে দেখেন কিবোর্ডে, এই যে কিবোর্ডটা আপনাদের সামনে আছে, এই কিবোর্ডে অনেক কিছু জানার আছে। প্রথমত আমাদেরকে বলতে মনে রাখতে হবে যে আমরা এই যে আমি এখান থেকে দেখতে পাই না, আপনার এ এস দেখতে পাচ্ছেন, এএসডি, এএসডি এটা হচ্ছে আমাদের হোম রো, হোম রো, হ্যাঁ এটাকে বলা হয় হোম রো। আপনি হাত এভাবে রাখতে হবে। যারা কিবোর্ডের লেআউট দেখতে চান, কিবোর্ডের লেআউট আমি এখানে দেখাই, এটা আসতে থাকুক, তেমন আসতে দেরি করে পিসিটাই যাবে, সেটা দেখতেছি করে। হ্যাঁ কিবোর্ডের লেআউট, হ্যাঁ কিবোর্ডের লেআউটে আপনি কোনটা কিভাবে মানে ইয়ে করবেন, এক কালারের গুলোকে একটা আঙ্গুল দিয়ে না মার্ক করে দিছে, ঠিক আছে। এই যে দেখেন বলতেছে আপনি এই যে মানে এটাকে আমরা কি বলি ক্রোনি ফিঙ্গার, হ্যাঁ এটা দিয়ে আপনি এই কয়টাকে এক্সেস করবেন, আর কমলা কালার দিয়ে এই কয়টাকে এক্সেস করবেন, তারপর ডি দিয়ে আপনি এই কয়টাকে এক্সেস করবেন, আর নীল কালার দিয়ে আপনি এই দুটাকে এক্সেস করবেন, ঠিক আছে। একইভাবে তাহলে বুড়ো বুড়ো আঙুল দিয়ে কি করবে, যেটা দিয়ে থাম ফিঙ্গার যেটাকে বলি, এটা দিয়ে হচ্ছে স্পেসের কাজ করবে, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি হাতটা রাখবো হলো আমার, এটা হচ্ছে আমার ডান হাত, সো আমি এটাকে এভাবে প্লেস করব, ঠিক আছে, এই পর্যন্ত আমার প্লেস হবে। দেখেন এইটা এইটা এইটা, না ভুল করছি, এই 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 জে থেকে শুরু হবে, এভাবে রাখবেন। আবার এসটাকেও ঠিক এই 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 এইভাবে বা হাতের গুলো, ঠিক আছে, এটাকে বলা হয় হোম রো। আচ্ছা এরপরে এটাকে বলা হয় নাম। নাম কি, নাম, নাম কি, নাম্বার কি। আপনি যখন এই নাম লকটা অফ রাখবেন, নাম লকের জন্য এখানে তিনটা দেখছেন, তিনটা বাতি জ্বলে, নাম লকের জন্য একটা বাতি জ্বলে। আপনার যখন শুধু মোবাইল নাম্বার, জিপ কোড এই টাইপের যখন নাম্বার কোনো ইনপুট দিতে হবে, তখন সবসময় আমরা নাম্বারটা
নাম্বার সাইডটা ইউজ করবো, নাম্বার কি, ঠিক আছে। আপনার উপরেও তো নাম্বার আছে, তাই না? তাহলে কষ্ট করে এখানে করবো কেন? এটা করলে সবগুলো ডিজিট একসাথে আছে, আর উপরে করতে হলে এই 1, এই 2, এই 3 এভাবে খুঁজতে হবে। আর এখানে 1 2 3 4 5 6 7 8 দেখবেন যে যারা ডাটা এন্ট্রি অপারেটর তাদেরকে দেখবেন সবসময় এই জায়গায় কাজ করে। তারপরে দেখেন এটাকে কি বলতেছে, অ্যারো কি, এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। অ্যারো কি, 4টা অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, ডাউন অ্যারো, টপ অ্যারো, টপ লেফট রাইট বটম, এইভাবে। হ্যাঁ, তারপরে এখানে আছে ফাংশনাল কি। ফাংশনাল কি এর কাজ কি? ফাংশনাল কি আমাদের ক্ষেত্রে ফাংশনাল কি হচ্ছে F5টা খুব কাজে লাগবে রিফ্রেশ করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন ব্যাকস্পেস আর ডিলিটের কাজ কি? মুছে ফেলা। ব্যাকস্পেস মানে হচ্ছে আপনি কোনো একটা ডকুমেন্টের ব্যাকস্পেসে আসেন, ধরেন এই ডকুমেন্টটা না, নর্মাল একটা ডকুমেন্ট নেই, ধরেন আমাদের নোটপ্যাড প্লাস প্লাসেই যায়, এই যে গত ক্লাসে আমরা এটা করছিলাম। হ্যাঁ, এখন আমরা যদি ব্যাকস্পেস দেই, ব্যাকস্পেসে ক্লিক করতেছি। হ্যাঁ, অন স্ক্রিন কিবোর্ডে দেখাই, এই যে আমি যদি ব্যাকস্পেসে ক্লিক করি তাহলে কোথা থেকে কাটবে, সামনে থেকে কাটবে, ঠিক আছে। আর আপনি যদি ডিলিটে ক্লিক করেন তাহলে পেছন থেকে কাটবে, বুঝতে পারছেন? কাটাকাটি যা কিছু আছে ব্যাকস্পেস হচ্ছে কি সামনে থেকে কাটে, আর ডিলিটের কাজ কি পেছন থেকে কাটবে, ঠিক আছে। বুঝতে পারছি সবার ক্ষেত্রে, মানে সবার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে শিফট 2টা কেন বলেন তো? শিফটের কাজ কি? এন্টার মানে নিচে যায়, তাই তো? শিফটের কাজ কি? হ্যাঁ, অ্যালফাবেট বড় করতে গেলে শিফট কাজে লাগবে। শিফটের আরেকটা কাজ হচ্ছে আপনার, দেখেন এখানে 1 আছে, রাইট? এখানে 1 আছে, তাই না? ঠিক 1 এর উপরে কি আছে, এক্সক্লেমেটরি সাইন আছে। এই সাইনটা আনবেন কিভাবে? এই যে আপনার তো প্রথমে এক্সক্লেমেটরি সাইন লাগে, তাই না? তখন আপনি কি করবেন, শিফট চেপে যদি 1 এ ক্লিক করেন তাহলে এক্সক্লেমেটরি সাইন আছে। সাইন এবং সিম্বল আনার জন্য শিফট কাজ করে। দুইটা শিফট কেন? একটা লেফট সাইড, একটা রাইট হ্যান্ডের জন্য। আপনি যখন এভাবে হাতটা রাখবেন তখন আপনি কি এইখানে এসে শিফট প্রেস করবেন না, তো তার জন্য এই শিফটটা আছে, ঠিক আছে। আচ্ছা, আর ক্যাপস লকের কাজ কি? এই যে নাম্বার, আপনি শিফট চেপেও এ লিখতে পারেন অথবা ক্যাপস লকে দিয়েও এভাবে লিখতে পারেন। ক্যাপস লক মানে অলওয়েজ সব ক্যাপিটাল লেটারে লিখবে, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন আরেকটা কাজ আছে, সেটা হলো আপনার আমাদের যেটা কাজে লাগে সবচেয়ে বেশি, সেটা হলো এই যে অ্যারো। আপনি এই যে দেখেন টাইটেলের যে এই যে এটা দিবেন, কিভাবে দিবেন এইটা, এটা অ্যারোর কাজ করতেছে, সরি। এই সিম্বলটা কিভাবে দিবেন, টাইটেলে যে পাশে দুই পাশেটা লিখছি, শিফট চেপে এই অ্যারো, ঠিক আছে, বুঝতে পারছি? এই ওকে, নেক্সট আরেকটা বিষয় হচ্ছে ট্যাব। ধরেন আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, কি করছি, মাঝখানে একটা স্পেস দিছি, কি দিয়ে, স্পেস বার দিয়ে, ঠিক আছে। এখন অনেক সময় আমি বলছি যে এই যে দেখেন তো, এই যে লেখাটা লিখছি HTML, তার ভিতরে একটা স্পেস দিছি না? আবার এই যে হেড লিখছি, হেডের ভিতরে স্পেস দিছি না? হুম, এখন যখন আপনি স্পেস দিবেন, স্পেসটা এভাবে দেওয়া যায় যে আপনি এখানে আসেন, স্পেস নাই, আপনি এভাবে লিখলেন। হ্যাঁ, এভাবে লিখলেন, স্পেস দিবেন কি 1 2 3 4 5 6 এভাবে গেলে ভিতরে গেল, তাই না? একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আপনি এখানে লিখছেন, লেখার পরে ট্যাবে ক্লিক করছেন, 3টা স্পেসের জায়গা নিছে, 3টা স্পেসের জায়গা নিছে, এই ভিতরে চলে আসুন, বুঝতে পারছি? তার মানে স্পেস বার দিয়ে স্পেস হয়, বাট ট্যাব দিলে কি ওই যে 3টা স্পেস তার জায়গা নেবে, ঠিক আছে। মোটামুটি এগুলাই আমাদের কাজে লাগবে কিবোর্ডে। আরো আছে,
তা বলি, এত বললে আবার আপনার কনফিউজ হয়ে যাবেন ম্যাম খালি কথা বলে। ঠিক আছে, আচ্ছা। তো কিবোর্ড লেআউট এগুলো বুঝতে পারছি। আমরা অ্যাকচুয়ালি সিএস এ ছিলাম। সিএস এ মাউস বুঝি, ইনপুট ডিভাইস কিবোর্ড বুঝি। মডেম কি? মডেম একটা সময় ইন্টারনেট যে পোর্ট লাগায় না, আমরা এক সময় মডেম ইউজ করে ইন্টারনেট পাইতাম, বুঝতে পারছেন? হ্যাঁ, ক্যাবল এখনো আছে, কেউ নাই তা না, মডেম ইউজ করতাম। আর স্ক্যানার কি? স্ক্যান করে, ডকুমেন্ট স্ক্যান করে। আর প্রিন্টার প্রিন্ট করে। ঠিক আছে, ওকে। এরপর দেখেন জিআইইউ নিয়ে কাজ করছি, বলছি না? এবার প্রিভিয়াস ক্লাস থেকে একজন বলেন জিআইইউ কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। বলেন, ওই যে পিছনে দুই বান্দা, বলেন আরটা কি আছে? জিআইইউ আরটা কি আছে? পারবেন? জিআইইউ একটা আছে, আরেকটা কি বলছি? সাথে সাথে আরেকটাও বলছিলাম কি? 20 টাকা ফাইন পড়া না পারলে। হ্যাঁ, ও যাদেরকে ধরছে ওরা জানে কারদেরকে ধরছি, কেন ধরছি। কমান্ড লাইন ইন্টারফেস, জিআইইউ একটা জিনিস, আর কমান্ড লাইন সিএলআই একটা জিনিস। ঠিক আছে, লেখেন লেখেন, একটু লেখেন, তাকায় থাকেন না খালি। সবাই সবাই সব জায়গায় লাগবে, এগুলো খুব বেসিক। পরীক্ষাতে তো অবশ্যই লাগবে। আপনি যদি প্রশ্নই না বুঝেন অ্যান্সার করতে পারবেন না তো। এগুলো বেসিক। সিএলআই, লিনাক্স ওদের একটা অপারেটিং সিস্টেম। লিনাক্স কোম্পানির ইয়ে হচ্ছে গিটহাব, যারা তৈরি করছে তারাই লিনাক্স তৈরি করছে। এই দেখেন লিনাক্স, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। এটা একটা অপারেটিং সিস্টেম। এটার কাদের প্রোডাক্ট দেখে নেই। ওদের প্রোডাক্ট হচ্ছে এখানে তো লেখে নাই। হ্যাঁ হ্যাঁ, না না, ডেভেলপাররা লিনাক্স না, যারা প্রোগ্রামিং রিলেটেড কাজ করে, যারা ডাটা নিয়ে কাজ করে, তারাই লিনাক্স ইউজ করে। বুঝতে পারছেন? দাঁড়ান বলতেছি। লিনাক্স অপারেটিং সিস্টেম মেইনলি পিপল, তারপরে কি বলছে, ডিফাইনিং লিনাক্স, লিনাক্স কার্নেল, এখানে লেখা নাই। সফটওয়্যার ওপেন সোর্স, আচ্ছা, কেন বললো না এটা? আচ্ছা, গিট। আমাদের কিন্তু গিট আর গিটহাবও আছে, কত কত কিছু আছে, কোনটা রেখে কোনটা পড়াবো? হুম, এই যে গিট যে তৈরি করছে, তার নাম হচ্ছে জুনিও হামানো অ্যান্ড আদার্স। এই যে লিনাক্স, লিনাক্সের সাথে লিনাক্স যেভাবে কাজ করে, গিট ওয়াজ অরিজিনালি ক্রিয়েটেড বাই লিনাক্স টরভাডলস ফর ভার্সন কন্ট্রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ লিনাক্স কার্নেল। মানে লিনাক্স যখন তৈরি করতে গেছে তখন সে গিটও তৈরি করছে। বুঝতে পারছেন? তার মানে লিনাক্স, এই যে লিনাস টরভাডলস ডালস, ইনি হচ্ছে অ্যাকচুয়ালি লিনাক্সের প্রতিষ্ঠাতা। বুঝতে পারছেন?
তো বিষয়টা হচ্ছে যে কি, যত ধরনের কমান্ড লাইন ইন্টারফেস সেটাই হচ্ছে লিনাক্স। আর আমরা যে ডেস্কটপ ইউজ করি বা মাইক্রোসফট একটা অপারেটিং সিস্টেম, এটা তো জানি সবাই। হুম। তো সেটার জন্য হচ্ছে সেগুলো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ আপনি দেখবেন এবং আপনি কি করবেন। যেমন আমি কি করতেছি, ড্রাইভে যাচ্ছি, যে আমি বুঝতে পারতেছি যে 9 ডটসে ক্লিক করে আমি যখন গুগল ড্রাইভে যাব, কি আমার কার্সর এবং চোখ গুগল ড্রাইভে যাচ্ছে না? তারপরে তো আমি এখানে যাচ্ছি নাকি হুট করে চলে যাচ্ছি, তারপরে আবার কার্সরকে এখানে এসে একটা নিউ ফাইল খুলতেছি, তাই না বিষয়টা? তাহলে এই যে কাজগুলো, এইটা হচ্ছে আপনার লিনাক্সের কাজ, বুঝতে পারছি? সরি, এটা হচ্ছে মাইক্রোসফট অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আপনি দেখতেছেন, অপারেট করতেছেন, তারপরে আপনি কাজ করতেছেন। আর লিনাক্সের ক্ষেত্রে আপনি ধরেন আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করব, তখন আমি কি করব, মাইক্রোসফট ওয়ার্ড এর যে লোগো আছে সেখানে যাব, তারপরে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। বাট লিনাক্সের ক্ষেত্রে আপনি এখানে রানে গিয়ে বলবেন যে উইন ওয়ার্ড, হ্যাঁ, বা একটা ফোল্ডার তৈরি করো, লিখবেন, তখন এরকম ওপেন হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে কমান্ডের মাধ্যমে, সবকিছু কমান্ডের মাধ্যমে। একটা মানে নর্মাল নিউ ফোল্ডারও যদি ক্রিয়েট করেন, নিউ ফাইলও তৈরি করেন, সেক্ষেত্রেও কমান্ড ইউজ করে করতে হয়। যারা প্রোগ্রামিং প্লাস যারা ডাটা ডাটা নিয়ে কাজ করে, বেশি ডাটা ইন্টারপ্রেট, ডাটা ম্যানিপুলেট, ডাটা এইসব নিয়ে যারা কাজ করে, তারা মূলত লিনাক্স ইউজ করে, বুঝতে পারছেন? আর আমরা আমজনতা, আমরা হচ্ছে কি করি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করি। আচ্ছা, তো যাই হোক, এইটা গেল। এরপরে দেখেন খুব বেসিক প্রশ্ন একটা করে, সেটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলা বলবো না, থাক, আপনারা জানেন বেশি বেশি, আমার দরকার নেই। শুধু এইটুকু করে রাখেন যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে, যেটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বলি, সেটার আরো কিছু ভার্সন আছে। দেখছেন কি লিখছে, এমএস ওয়ার্ড প্রসেসর, দ্যাট ইজ মাইক্রোসফটের প্রোডাক্ট। ওপেন অফিস অর্গ, এটা হচ্ছে বড়লোকসদের প্রোডাক্ট। মানে যারা অ্যাপল ইউজ করবেন, অ্যাপল কারা ইউজ করে, বড়লোকরা, তাদের অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের নাম হচ্ছে ওপেন অফিস অর্গ। গুগল ডক্স কি, গুগলের প্রোডাক্ট। গুগল ডক্স কই থাকে? যদি কেউ জিজ্ঞাসা করে মাইক্রোসফট ওয়ার্ড আর গুগল ডক্স এর মধ্যে পার্থক্য কি, বলেন? কোনো পার্থক্য নাই, কাজে কোনো পার্থক্য নাই, কোম্পানিতে পার্থক্য। আর মাইক্রোসফট ওয়ার্ডের যে আপনি ইউজ করতে হলে মাইক্রোসফট ওয়ার্ড আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে, পিসিতে ইনস্টল সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। আর গুগল ডক্স কি, আপনি অনলাইন ভিত্তিক ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারই হচ্ছে গুগল ডক্স, অনলাইন ভিত্তিক। এটা করার জন্য আপনাকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, আপনি জাস্ট জিমেলে যাবেন, গিয়ে এখানে 9 ডটসে ক্লিক করে খুঁজবেন গুগল ডক্স কোথায় আছে, এই যে ডক্স, এখানে ক্লিক করলেই আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। অনলাইন ভিত্তিক মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসরই হচ্ছে গুগল ডক্স। আচ্ছা, তারপর দেখেন ওয়ার্ড পারফেক্ট, এটাও আছে আরেকটা নাম। আর লিব্রে অফিস মানে কি, লিনাক্স অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট ওয়ার্ডকে বলা হচ্ছে লিব্রে অফিস, ঠিক আছে? আপনাকে কি করবে, কোনটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার নয়, এখান থেকে 3টা দিবে, একটা দিয়ে দিবে অন্যরকম, আপনাকে ওই অন্যটা খুঁজে বের করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তারপর স্প্রেডশিটের ক্ষেত্রেও একই, এমএস এক্সেল মানে মাইক্রোসফটের কোম্পানি, গুগল ডক্স মানে গুগলের প্রোডাক্ট, আর অ্যাপল নাম্বারস মানে বাই
অ্যাপল, ঠিক আছে। আর লিব্রা অফিসের ভিতরে তিনটাই আছে, লিব্রা অফিসের ভিতরে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তিনটাই আছে, ঠিক আছে। আচ্ছা, আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মানে পাওয়ার পয়েন্ট বুঝেন তো, প্রেজেন্টেশন সফটওয়্যার। এক্সেল দিয়ে কি প্রেজেন্টেশন করতে পারবেন? পারবেন। ডাটা মানে গ্রাফ টাপ দিতে পারবেন, গ্রাফ ভিজুয়াল টিজুয়াল দিতে পারবেন, বাট প্রেজেন্টেশন করার জন্য যে মানে আরো ইনফোগ্রাফিক্স টাইপের জিনিসগুলো যে থাকে, হ্যাঁ, স্লাইড টাইপ বানাতে পারবেন না, বুঝতে পারছেন? তো এখান থেকে তিনটা প্রশ্ন আসে। একটা প্রশ্ন বলে যে যে কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় একটা, আর একটা প্রশ্ন বলে যে মেইন মার্জ কি, মেইন মার্জ ওয়ার্ডে লিখে রাখেন, ওয়ার্ডের সাথে লিখে রাখেন যে মেইন মার্জ কি, এটা জানতে চায়। আর পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে জানতে চায় ট্রানজিশন কি, অ্যানিমেশন কি। এটা আমি পরে কোনো এক সময় মানে অ্যাসেসমেন্টের আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিব। ট্রানজিশন কি, আর পাওয়ার পয়েন্টের প্রশ্ন আসে ট্রানজিশন কি আর অ্যানিমেশন কি। আর রিসেন্টলি প্রশ্ন আসতেছে যে গুগল ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করা আছে, এই ফোল্ডারটা কিভাবে শেয়ার করবা, এটা একটা প্রশ্ন আসে। আর এই যে গুগল শিট, তুমি একটা গুগল শিট কিভাবে তৈরি করবা, গুগল শিট কিভাবে তৈরি করবা? প্রথমে কি লিখবেন? গুগলে যাব, জিমেল দিয়ে লগ ইন করবো, তাই না? এগুলোই তো। গুগলে যাব, জিমেল দিয়ে লগ ইন করবো, নাইন ডটস কি দরকার নাই, আপনি গুগল শিটসে যাবেন, শিটসে গিয়ে নিউ শিট দিলেই গুগল শিট অন হয়ে গেল। এবার যদি বলে যে এই শিটটাকে শেয়ার করবেন কিভাবে, আপনি একটা শিট তৈরি করলেন, শেয়ার করবেন কিভাবে? এই যে শেয়ারে গিয়ে শেয়ার কপি লিঙ্ক, অথবা কোনো জিনিস, যেমন ধরেন আমি আপনাদের সাথে একটা ড্রাইভের একটা ফোল্ডার শেয়ার করছি না, কিভাবে করছি? প্রথমত দেখেন, প্রথম আমি একটা নিউ, এটা কিন্তু আসে প্রশ্ন, একটা ফোল্ডার কিভাবে শেয়ার করবেন। প্রথমত নিউ ফোল্ডারে যাব, ফোল্ডারটার নাম টাম করলাম, ধরেন আপাতত এটা দিলাম, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এই ফোল্ডারটা যদি আপনাদের সাথে শেয়ার করে দিই, এই যে থ্রি ডটসে ক্লিক করে, বা এই যে এখানে শেয়ার দিলে শেয়ার চলে গেল, হ্যাঁ, শেয়ার দিলেই স্পেসিফিক পার্সনকে দিলেই আপনার ইমেল অ্যাড্রেস বা নাম দিয়ে, ধরেন আপনাকেই শেয়ার করলাম, ধরেন যে কোনো একজনকে, আমি আমাকেই শেয়ার করি এখানে, হ্যাঁ, শেয়ার করলাম। এবার কথা হচ্ছে শেয়ারিং এর সময় একটা বিষয় ইম্পর্টেন্ট, ধরেন আপনার এই সাইটটা একটা আছে এডিটর। এডিটর মানে কি? এই ফোল্ডারটা আপনি যে শেয়ার করলেন, এডিটর মানে হচ্ছে যার সাথে শেয়ার করবেন সে এটাকে এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, ফাইল ডিলিট করতে পারবে। এখন ধরেন আমি একটা ফোল্ডার তৈরি করছি, এবার আপনাদেরকে এডিটর বানিয়ে দিচ্ছি, আপনাদের মধ্যে যে নতুন আছে সে কি করলো, গিয়ে একটা ফাইল গায়েব করে দিল, হতে পারে। কিন্তু তাহলে এডিটর মোডে কি দিতে পারবো? নো, ভিউয়ার মোডে দিব। ভিউয়ার মোডে কি শুধু দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, বাট কোনোভাবেই এডিট করতে পারবে না, বুঝতে পারছেন? তো শেয়ার এটাও এই ভিউয়ারের সাথে কাছাকাছি কাছাকাছি, হ্যাঁ। কিন্তু আরেকটা আছে যে যদি এই কোনোটা নাই দেন, কোনো কিছু যদি না দেন, জাস্ট যদি এরকম ভাবে শেয়ার করেন, দেখেন এমনি, তখন রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড মানে কি বলেন তো? কেউ এটা দেখতে পারবে না। আপনি যদি এনিওয়ান উইথ লিংক দেন তাহলে সবাই দেখতে পারবেন, যার যার সাথে শেয়ার করবেন। তাহলে প্রশ্নে লিখতে হবে যে ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করব, শেয়ার অপশনে ক্লিক করব, শেয়ার অপশনে ক্লিক করে এনিওয়ান উইথ দিস লিংক এটাকে অন করে দিব, তাহলেই সবার এটা শেয়ার হবে, বুঝতে পারছেন? আর যদি আপনি রেস্ট্রিক্টেড করে দেন, কাজ শেষ, এরপর আপনি আর চান না এটা কেউ দেখতে পাক, তখন রেস্ট্রিক্টেড করে দিতে হয়। দেখবেন অনেক সময় বিভিন্ন ধরনের ফাইলস, বিশেষ করে যেমন ধরেন এই যে আইএলটিএস এর ক্ষেত্রে, আইএলটিএস এর ক্ষেত্রে কি হয়, অনেকে দেখবেন এরকম ড্রাইভ শেয়ার করে, আবার একটা সময় দেখা যায় যে ড্রাইভ শেয়ার করছে। এখন যদি আমি এটাকে রেস্ট্রিক্টেড, যেমন আপনাদের এটাকে যদি আমি যদি রেস্ট্রিক্ট করে দিই যে আমার কোনো স্টুডেন্ট এটা দেখতে পারবে না,
শেয়ারটা যদি আমি রেস্ট্রিক্টেড করে দিই, দেখেন আপনারা এই লিঙ্কে হাজার গেল বলবেন যে পারমিশনের জন্য মেইল করো, পারমিশনের জন্য মেইল করো, পারমিশনের জন্য মেইল করো। তার মানে হচ্ছে যে আমি পারমিটেড করব আপনাকে, বুঝতে পারছেন? এগুলো জানা দরকার আছে, এগুলো আপনাদের কাজে লাগবে আর কি, বিভিন্ন কাজ, ফাইল শেয়ারিং ক্ষেত্রে, বিশেষ করে অ্যাসেসমেন্টের দিন যখন চুরি করবেন তখন কাজে লাগবে। ঠিক আছে, ওকে। তো গেল এটা। এরপরে আসি, আর একটু নিচে আসি, আর একটু শিখি। হ্যাঁ, দেখেন ইথিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলেছি, এটা নিয়ে আর নতুন করে কথা বলবো না। ইথিক্যাল স্ট্যান্ডার্ডে আমি যে কোনো ইথিক্যাল রিলেটেড কোনো প্রশ্ন যদি প্রশ্নে আসে, ঘুমায়া অথেন্টিকেশন লিখে দেবেন। ইথিক্যাল মানে অথেন্টিকেশন, অথেন্টিকেশন মানে কি, যে কেউ কোনো ঢুকতে পারবে না। যেমন ধরেন আমি যদি এখানে লক করে দেই, এবার যদি আমি এখানে মানে এন্ট্রি নিতে চাই, অবশ্যই আমাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। এটা কি একটা অথেন্টিকেশন দিলাম না? অথেন্টিকেশন ব্যাপারটা তো বুঝেন নাকি, মানে সিকিউরিটি দিলাম মোট কথা। এবার ইথিক্যালের কথা যখনই আসবে, প্রশ্নে যখনই ইথিক্যাল মিথিক্যাল পাবেন, এই সিকিউরিটি, অথেন্টিকেশন, এই টার্মস গুলো দিয়ে কিছু একটা বানায় বানায় লিখে দিবেন, আসবে প্রশ্ন। মানে কিছু না না না, শর্ট কোশ্চেন, এক লাইনে লিখলেও হয়। হ্যাঁ, তো এখানে কেন আপনাদেরকে আমি বলতেছি, কারণ প্রশ্ন, আমি বলি প্রশ্নটা কিভাবে হয়। প্রশ্নটা হয় কি, এই যে যতটুকু আছে না, এই যে এইটুকু দেখতে পাচ্ছেন না, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এটাকে চ্যাট জিপিটি তে দিয়ে দেয়, এটাকে স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি কে দিয়ে দেয়। এবার চ্যাট জিপিটি এটা থেকে মনের মতো প্রশ্ন করে, ঠিক আছে, ওই প্রশ্নই আপনাদেরকে দেয়। বুঝতে পারছেন? এই জন্য সিএস পড়াচ্ছি, কারণ একটা সিরিয়াল থাকবে, আপনাদের একটা রেজিস্ট্রেশন হবে, সেটার অনুযায়ী একটা নিশ্চিত থাকবে, একটা সিরিয়াল থাকবে, সেই অনুযায়ী বসাবে। 1 2 3 4 করে এরকম বসাবে। 2 অ্যাসেসরের আন্ডারে 10 জন 10 জন করে, বা 12 জন 12 জন করে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন ক্লায়েন্টের মানে বিষয়টা হচ্ছে, ক্লায়েন্টের ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবেন না, এগুলাই ইথিক্যালের অংশ। হ্যাঁ, তারপর কারোটা চুরি করব না, এগুলাই ইথিক্যালের অংশ। ঠিক আছে, এখানে যেহেতু তেমন কিছু নাই, আমি এটা নিয়ে এত প্রশ্ন মানে কাটাকাটি করতেছি না। এবার আসি, এই জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেট আপ ওয়েব ডিজাইন এনভায়রনমেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট। আসবে প্রশ্ন, পাবেনি। প্রথম বলতেছে যে টাইপস অফ নেটওয়ার্ক, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তারপরে টাইপস অফ ওয়েবসাইট, এটা হলো 30 নাম্বার পেজ। ওয়েব ব্রাউজার 2.2, ডেভেলপার টুলস ইম্পর্টেন্ট। ওয়েব ডিজাইন সফটওয়্যার 3.1 ইম্পর্টেন্ট, 3.5 ইম্পর্টেন্ট। তারপরে এফটিপি ক্লায়েন্ট অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, টাইপস অফ নেটওয়ার্ক মানে কি হচ্ছে ইন্টারনেট, ইথারনেট, এক্সট্রানেট, ইন্টারনেট, ইন্ট্রানেট, ইন্ট্রানেট। একই কোম্পানির ভিতরে আইপি দিয়ে কথা বলে না। যেমন ধরেন নিচ থেকে যদি আমাকে একটা ডেস্ক থাকতো, আমাকে একটা ফোন দিত, আমি ফোন ধরতাম, এটা একটা নেটওয়ার্কের মাধ্যমে হয় না? দ্যাট ইজ কল্ড ইন্ট্রানেট। একটা অফিসের ভিতরে বিভিন্ন এমপ্লয়িজের সাথে যে কমিউনিকেশন, সেটাকে বলা হয় ইন্ট্রানেট। এক্সট্রানেট কি? ওকে, এই নেটওয়ার্কের ভিতরে আপনি সাথে ক্লায়েন্টের একটা, আপনার ক্লায়েন্ট, আপনি নিজে বিজনেস অর্গানাইজেশন বা আইটি কোম্পানি, তার সাথে আপনার ক্লায়েন্টের সাথে যে একটা যোগাযোগ, এইটুকু পর্যন্ত, এর বেশি না। আপনি নিজে এবং আপনার ক্লায়েন্টের সাথে যে যোগাযোগটা, সেটা হচ্ছে এক্সট্রানেট, এক্সট্রানেট। হ্যাঁ, আর ইন্টারনেট, এটা আমরা সবাই জানি, ওভারঅল পুরোটাই ফ্রি, ঠিক আছে। এটা আমাদের এই যে টাইপস অফ নেটওয়ার্ক আছে না, আমি তো মুখে আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিলাম। এটা
আপনি আমাদের যে সিবিএলএমটা আছে, এই যে সিবিএলএম দিয়ে দিচ্ছি অলরেডি, এখানে গিয়ে দেখবেন এটা খুব সুন্দর করে একদম ছবি আকারে বলে দেওয়া আছে। এই যে ক্লায়েন্ট কি, সার্ভার কি, আর এই যে টাইপস অফ নেটওয়ার্ক কি, ইন্ট্রানেট, হ্যাঁ, এক্সট্রানেট, আরেকটা কি ইন্টারনেট, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন হচ্ছে টাইপস অফ ওয়েবসাইট, খেয়াল করেন, টাইপস অফ ওয়েবসাইট স্ট্যাটিক, ডাইনামিক, ইন্টারেক্টিভ, কালকেও এটা নিয়ে প্রশ্ন আসছে। স্ট্যাটিক ওয়েবসাইট মানে কি, এই যে আমার, হ্যাঁ, চেঞ্জ করা যায় না। স্ট্যাটিক ওয়েবসাইট মানে কি, বিষয়টা হচ্ছে আমরা এখন পর্যন্ত যা কিছু করব, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, না, এইচটিএমএল, সিএসএস পর্যন্ত বুটস্ট্র্যাপ দিয়ে যা কিছু করব সবই হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট মানে কি, ডাটাবেসের সাথে কোনো কানেকশন নাই। ডাটাবেসের সাথে কোনো কানেকশন নাই, শুধু একটা ওয়েবসাইট আছে, ফ্রন্ট পেজ আছে, আর কোনো কানেকশন নাই। আর ডাইনামিক ওয়েবসাইট মানে কি, ডাইনামিক ওয়েবসাইট মানে আপনি একটা ফর্ম ফিল আপ করলেন, ফর্মটা কোন ডাটাবেসে গিয়ে জমা হলো, সেটাই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর ইন্টারেক্টিভ কি মানে, না, আপনি একটা বাটনে ক্লিক করতেছেন, একটা পপ আপ উইন্ডো আসতেছে, একটা চলে আসতেছে, তারপরে আপনি কোথাও ক্লিক করতেছেন, একটা মডেল আসতেছে, বুস্টআপ মডেল আসতেছে, হ্যাঁ, তারপরে আপনি স্ক্রলিং করতেছেন না, অটো স্ক্রলিং হচ্ছে, অটো রিলোড হচ্ছে, এগুলো হচ্ছে ইন্টারেক্টিভ। বুঝতে পারছি? দেখেন স্ট্যাটিক কি বলতেছে, স্ট্যাটিক কি বলতেছে ওরা, স্ট্যাটিক এইচটিএমএল সিএসএস নরমাল স্ট্যাটিক, সেটা স্ট্যাটিক। ডাইনামিক হচ্ছে সেখানে কি থাকবে, কালকে আমি একদম আপনাদেরকে ফিজিক্যালি এটা করে দেখাবো। স্ট্যাটিক আমরা এখন পর্যন্ত যা কিছু করব সবই স্ট্যাটিক। যখন আপনি ডেভেলপমেন্ট শিখবেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, তখন হচ্ছে আপনি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা শিখলেন, তার সাথে কি থাকবে, পিএসপি, এসকিউএল, মানে ডাটাবেস থাকবে, মোট কথা। আর ইন্টারেক্টিভটা মানে হচ্ছে, ধরেন একটু বাটনে ক্লিক করলেন, কিছু একটা ঘটলো, কি বলতেছে দেখেন, জাভাস্ক্রিপ্ট এবং অ্যাজাক্স দিয়ে যা কিছু করবেন, একটা, go beyond dynamic website by providing users a highly engaging এবং immersive experience that is called, যেমন ধরেন কি বলতেছে, perform actions, submit forms, play games, manipulate content directly, that is called interactive. কালকেও এই প্রশ্নটা আসছে যে ইন্টারেক্টিভ ওয়েবসাইট কি, কি যে লিখে রাখছে স্টুডেন্টরা, যদি দেখতেন। কালকে একটা রেজাল্ট বলি, কালকে আমাদের 20 জনের অ্যাসেসমেন্ট হয়েছে, তো আমি তো এমনিতে একটু ফ্লেক্সিবল থাকি, আমার ভাগে যে 12 জন ছিল, তার মধ্যে পাস করছি মাত্র 6 জন, ভালোই পাস করছে, ঠিক আছে। আর আমার পাশে আরেকজন যে অ্যাসেসর ছিল, তার ভাগে ছিল 10 জন, 10 জনের মধ্যে পাস করছে একজন, তাও সে আবার রিটেনে পাস করছে দেখে তারা পাস করেছে। এটা হলো আইপিটিএম গ্রিন রোড, আইপিটিএম আইটি, এই অকুপেশন। এই জন্য আপনাদেরকে এত কথা বলতেছি, বুঝতে পারছেন? রিটেন ব্ল্যাঙ্ক 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 ব্ল্যাঙ্ক, কিছু লিখতে পারে না। রিটেনে পাস না করলে তো আপনাকে কোনোভাবে ডেমোতে তো, প্র্যাকটিক্যাল তো কপি পেস্ট, প্র্যাকটিক্যাল আর কি করবে। কোশ্চেন এইগুলাই, মানে আমি কেন বলতেছি আপনাদেরকে বারবার, এগুলাই প্রশ্ন। আমি যে কথার মাঝখানে এত, মানে আমার তো এত ডিটেলসে পড়া, আমি তাহলে আপনাদের এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দেখা দিয়ে দিতে পারি, কেন এত ডিপলি প্রশ্ন ঢুকতেছি, কারণ প্রশ্ন এগুলো থেকেই করতেছে। আপনি রিটেনে যদি মানে 20-এর উপরে পেয়ে যান,
তাও আপনার একটা সম্ভাবনা আছে, কারণ ডেমো তো কপি পেস্ট সবাই, আমরা এসএসওরাও জানি যে ডেমো কপি পেস্ট হবে। আমি নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে, যাই যে অ্যাসেসমেন্টে যে ভালো করে তারটা নিয়ে আসি, কারণ আমি জানি যে ওরটাই খাবে কপি পেস্ট করছে। ঠিক আছে, তো আমার তো রিটেন, মানে আমি ডেমো তো তেমন কিছু দেখি না, খালি বলতে পারলেই হলো যে এই জিনিসটা আমি ম্যাম এইভাবে আনছি, তাইলেই পাস। কিন্তু মোট কথা হচ্ছে রিটেনে পাস করতে হবে, তোমার বেসিক ঠিক আছে কিনা। ঠিক আছে, তুমি কেন এখানে বাটন আনছো, কি দিয়ে বাটন আনছো সেটা বলো। তুমি একটা ফুল ওয়েবসাইট তৈরি করে ফেলছো, একজনকে জিজ্ঞাসা করছি যে ইনলাইন সিএসএস এক্সটার্নাল মানে সিএসএস কত প্রকার, পুরো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছে, অথচ সিএসএস কত প্রকার করতে পারে। এবং আমি ধারণা ওনাকে যদি বলতাম, যেটা আপনাদেরকে গত ক্লাসে শিখাইছি, এইচটিএমএল এর বিল্ডিং ব্লক, ওনারা যদি বলতাম যে আমাকে আমার সামনে আর কিছু করা লাগবে না, 10টা লাইন কোড লিখে দেন, আমার সামনে বসে বসে লেখেন, যদি পারেন তাইলেই হবে, আপনার পুরো ওয়েবসাইট লাগবে না। তাও পারবেন আমি শিওর, কারণ আপনার বেসিক ঠিক থাকতে হবে। আপনি বেসিক ঠিক থাকলে ওয়েবসাইট কোনো বিষয় না, ওয়েবসাইট তো বললামই যে ওয়েবসাইট চ্যাট জিপিটি করে দেয়, আপনার কাজ হচ্ছে খালি দেখানো। বাট রিটেন আপনি যত সুন্দর করে ভালো করে বুঝিয়ে লিখবেন ততই হবে। তাহলে ইন্টারেক্টিভ ডাইনামিক ওয়েবসাইট আর ইন্টারেক্টিভ ওয়েবসাইটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেখানে ডাটাবেজের সাথে কানেক্ট, সার্ভার সাইড টেকনিক্যাল কিছু একটা থাকবে। ঠিক আছে, আর এটা হচ্ছে কি, এই যে যে পারফর্ম অ্যাকশন, সাবমিট ফর্মস, প্লে গেমস যদি আমি করতে পারি, তার জন্য মানে ডাটাবেজ ম্যান্ডেটরি না, ইন্টারেক্টিভ ওয়েবসাইটের ডাটাবেজ ম্যান্ডেটরি না। এটা হচ্ছে যে আপনার যে স্ট্যাটিক ওয়েবসাইটটা আছে ওখানে কিছু এক্সট্রা ফিচার্স যদি অ্যাড হয়, দ্যাট ইজ কল্ড ইন্টারেক্টিভ ওয়েবসাইট। হ্যাঁ, কিন্তু সেখানে যদি অ্যাজাক্স থাকে ভালো। অ্যাজাক্স কি, অ্যাজাক্সের কাজটা হচ্ছে কি, অ্যাজাক্স তো সার্ভারের সাথে কাজ করে, বাট অ্যাজাক্স হচ্ছে পিএইচপি আর পাইথনের সাথে যেমন হচ্ছে কি, আপনি একটা ফর্ম সাবমিট করলেন, সেটা পিএইচপি তে যায়, সার্ভারে যায়, যে আবার ব্যাক করে যে না এই ইউজার অলরেডি এক্সিস্ট করতেছে, এটা হয়, মানে সার্ভারে যায় গিয়ে আবার ব্যাক করে। আর অ্যাজাক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, অন পেজে। কেন এত রিয়াক্ট জিএস পপুলার হইলো পিএইচপি পাইথন থাকার পরেও? পপুলার হয়েছে এই কারণে, এই যে সার্ভারে যাবে আবার ফিরে সার্ভার থেকে আসবে, এই যে রিকোয়েস্ট যাওয়া আসা, এই জিনিসটা অ্যাজাক্স বা রিয়াক্টে কমে আসছে। ও অন পেজেই সবকিছু ঘটায়, ওর জন্য পেজটা বারবার রিলোড হতে হয় না, এজন্য এরা এত পপুলার হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন, একটু কষ্ট করেন, আমি আর একটু আগাই। তাহলে ওয়েব টাইপস অফ ওয়েব, এটা নিয়ে কালকে আর একটু ফিজিক্যালি আপনাদেরকে দেখাবো। ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার কেন লাগতেছে বলেন? আউটপুট দেখার জন্য, আপনি যে কোড লিখলেন সেটা দেখবেন কোথায়, সেগুলোর জন্য হচ্ছে ওয়েব ব্রাউজার। আর ডেভেলপার টুলস মানে কি, আপনি যে কোড লিখছেন এটাকে ইন্সপেক্ট করার জন্য, বা আপনি যে প্রোগ্রামিংটা লিখছেন সেটা ইন্সপেক্ট করার জন্য হচ্ছে আমার ডেভেলপার টুলসটা লাগবে। আর ওয়েব ডিজাইন সফটওয়্যার, কালকে আলোচনা করছি না গত ক্লাসে, আমরা নোটপ্যাড প্লাস প্লাস এখন ইউজ করতেছি, আর তারপরে কি করব, ভিএস কোড ইউজ করব, তাই না? ওকে, আর ডাটা লেয়ার, এটা নিয়েও কালকে আলোচনা করবো। আপাতত মুখস্থ করবেন এই পুরা জিনিসগুলো, একদম ঠোঁটস্থ করবেন। ডেভেলপার, এফটিপি, এই পুরা জিনিসটা মানে একদম, যদি কেউ বুঝতে চান তাহলে এখানে সুন্দর করে বুঝিয়ে বলা আছে। ঠিক আছে, হ্যাঁ, দুইটা পিডিএফ আছে, একটা হচ্ছে কি, এটা হচ্ছে কি সিলেবাস, এটা হলো আপনার সিলেবাস বলে দিচ্ছে, সিএস মানে হচ্ছে সিলেবাস বলে দিচ্ছে। আর আপনি যদি বিস্তারিত জানতে চান তখন আপনি সিবিএলএম এ যাবেন, দুইটাই দেওয়া আছে। বুঝতে পারছেন? আমি কালকে ওই যে যেখানে শেষ করলাম সেখানে থেকে আপনাদেরকে প্রশ্ন করবো কালকে,
কি প্রশ্ন করবো জানি না, তো প্রশ্ন করবো। আজকে যেখানে শেষ করলাম, কোথায় শেষ করছি? 31 নাম্বার পেজে শেষ করছি, শুনছেন? হ্যাঁ, 31 নাম্বার পেজে শেষ করছি এবং বলছি যে এইগুলা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য এই সিবিএলএমটা পড়তে। তাহলে আপনারা এটা পড়বেন এবং এটা সম্পর্কে এমনও হতে পারে যে আমি কোশ্চেন করে নিয়ে আসবো, আপনারা অ্যান্সার করবেন, মানে রিটেন নেন, বুঝতে পারছেন? হতে পারে। তাহলে সিএস থেকে, মানে সিএস হচ্ছে সিলেবাস, মানে এখানে শর্ট ফর্মে বলে দিছে, আর এটার বিস্তারিত বলছে গিয়ে এখানে, বুঝতে পারছেন? সো আপনাদের পড়াটা হচ্ছে এইটা দেখবেন, সিবিএলএম এর এফটিপি ক্লায়েন্ট পর্যন্ত গিয়ে পড়া স্টপ করে দিবেন, সিবিএলএম এর এফটিপি ক্লায়েন্ট পর্যন্ত গিয়ে সেভ করে দিবেন। প্রাইভেট তো একটু আগে করলাম, এরপর আপডেট করতেছি, দাঁড়ান তারপর আপডেট করে দাঁড়ান, বুঝতে পারছি? কালকে কিন্তু মাপ নাই। এটা পড়েন, এটা পড়লে আপনার অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই যে রেস্ট্রিক্ট করা, এই যে এনিওয়ান উইথ দিস লিংক, বুঝতে পারছি? তাহলে সিবিএলএম সিএস মোস্ট ইম্পর্টেন্ট, প্লিজ এগুলোকে একদমই ইগনোর করেন না। আপনার রিটেনে পাস করতে পারলে আপনি অনেকটাই, মানে আপনার তো রিটেন সবার আগে হয়, রিটেনে পাস করতে পারলে আপনি মেন্টালিও অনেকটা রিল্যাক্স হয়ে যাবেন যে আমার রিটেন পরীক্ষা ভালো হয়েছে। আর বললাম তো এই প্রশ্নগুলাই আসতেছে বারবার বারবার, প্রশ্নগুলো আসতেছে। সো যেহেতু ইংলিশে প্রশ্ন হবে, আপনাদের হয়তো একটু সমস্যা হবে, সেই জন্য আমি বারবার আপনাদেরকে বলতেছি যে পড়েন, ঠিক আছে? হ্যাঁ, দিছি তো, একটা দিয়েছি অলরেডি, ওয়ার্ক উইথ এইচটিএমএল, একটা প্যাটার্ন দেওয়া হয়েছে। আর তাছাড়া কালকে আমি হার্ড কপি নিয়ে আসবো, আপনারা সবাই ফটোকপি করে নিন।